মেদিনীপুর কলেজে দুই ছাত্রীর ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আর সেই মামলায় সিট গঠনের নির্দেশ দিল হাইকোর্ট। আইপিএস মুরলীধর শর্মার নেতৃত্বে এই সিট গঠন। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, কবে কি ঘটনা ঘটেছিল এবং আজকে সিট গঠনের নির্দেশ দিতে গিয়ে হাইকোর্ট কি বলল? দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 1 মার্চ রাজ্য শিক্ষামন্ত্রী একটি অনুষ্ঠানে যোগ দিতে যান এবং সেই অনুষ্ঠানকে ঘিরে যে গন্ডগোল হয়, সেই গন্ডগোলের প্রতিবাদে মেদিনীপুর কলেজে দুটি ছাত্র সংগঠন এআইটিএসও এবং একই সঙ্গে এসএফআই তারা আলাদাভাবে প্রতিবাদ জানাচ্ছিলেন। সেই প্রতিবাদ করার সময় দুই পড়ুয়া সুচরিতা দাস এবং সুশ্রিতা সোরেন এই দুজনকেই পুলিশ তুলে নিয়ে যায় এবং তাদের অত্যাচার করে বলে অভিযোগ, এবং দুই ক্ষেত্রেই অভিযোগের ধরন ছিল মারাত্মক। এই ঘটনায় পুলিশের অতিসক্রিয়তা এবং পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আজকে নির্দেশ জারি করলেন। সেই নির্দেশ জারির পেছনের বিষয়টি পরে আসছি। প্রথমেই বলা হলো, আইপিএস মুরলীধর শর্মা তার নেতৃত্বে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে এই ঘটনার তদন্ত হবে। এবং এই ঘটনার তদন্তে অভিযুক্ত কারা? অভিযুক্ত এই মেদিনীপুরের পুলিশ, অর্থাৎ একাধিক পুলিশ কর্মী, তারা কিন্তু অভিযোগের তালিকায়। অর্থাৎ আইপিএস মুরলীধর শর্মা এ রাজ্যের একজন অত্যন্ত দক্ষ আইপিএস অফিসার, তার নেতৃত্বে সিট তদন্ত হবে রাজ্যের মেদিনীপুর থানার ওই পুলিশ কর্মীদের বিরুদ্ধে। এবং শুধু তাই নয়, এই পুলিশের বিরুদ্ধে মামলা করারও অনুমতি দিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কারণ যে নথি তথ্য প্রমাণ এসছে, সেখানে কোথাও নথি বিকৃত করে ত্রুটিযুক্ত একটা জেনারেল ডায়েরি করে এই ঘটনায় ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, তাই এই অনুমতি দেওয়া হলো। এবং ক্ষতিপূরণের বিষয়টা আদালত জুলাই মাসে পরবর্তী শুনানির পর নির্দিষ্ট করবে। ওকে। বর্ধমানে এর আগেও দেখেছি যে বেআইনি ভাবে নাকি বাড়ি তৈরি হয়ে গেছে, বহুতল তৈরি হয়ে গেছে, তারপরে পুরসভা পদক্ষেপ করেছে, ভাঙার নির্দেশ দিয়েছে। আজকেও তাই। দেখুন, কার্জন গেটের কাছে একটি 8 তলা বিল্ডিং হয়ে উঠেছিল 8 তলা, কিন্তু হঠাৎ মনে হলো কি করে যে এটা বেআইনি, এবং তারপরে ভাঙা শুরু হলো। বর্ধমান পুরসভা কাজ শুরু করলো ভাঙার। কথা বলবো প্রতিনিধি শরদিন্দুর সঙ্গে। শরদিন্দু, 8 তলা এক রাতের মধ্যে হয়ে গেছিল, কেউ দেখতে পাননি, তারপরে ভাঙা শুরু হলো। একেবারেই অয়নদা, এই প্রশ্নটাই শহরের বাসিন্দারা বলছেন। যে রাস্তা দিয়ে সব সময় বিধায়ক থেকে শুরু করে পৌরসভার চেয়ারম্যান, মন্ত্রীরা যাতায়াত করছেন, সেখানে সকলের চোখের সামনে একেবারে 8 তলা বিল্ডিং উঠে যাচ্ছে, অথচ কারু চোখে পড়লো না কেন? এই প্রশ্নটাই আজকে বড় হয়ে দেখা দিয়েছে। পৌরসভা সূত্রে আমরা জানতে পারছি G+4 এর পারমিশন ছিল, কিন্তু সেই বিল্ডিং এরই একদিকে 7 তলা আর একদিকে 8 তলা তুলে ফেলা হয়েছে। এবং এই পুরো ঘটনাটাই ঘটেছে সকলের চোখের সামনে। এবং এই খবর আমরা দেখিয়েছিলাম এবং তুমি বলেছিলে যে এই খবরের ওপর আমাদের নজর থাকবে, কি ব্যবস্থা নেওয়া হয় দেখা হবে। আজ কিন্তু সেই খবরের জেরেই এই ভাঙার কাজ শুরু হলো, পৌরসভা ভাঙার কাজ শুরু করলো। এখন পৌরসভার বক্তব্য যে তারা বারবার কাগজ দেখতে চেয়েছিল, সেই কাগজ নাকি তারা দেখাতে পারেনি, সেই কারণেই 8 তলা নির্মাণ হয়ে গিয়েছে। যদিও শহর বাসিন্দারা তারা এই তত্ত্ব বিশ্বাসী নয়, তাদের বক্তব্য নিশ্চয়ই মানে আমরা খবরটা না দেখালে বোধহয় এই 8 তলা 7 তলা তা একই থাকতো, আর এখানে বড় বিল্ডিং হয়েই যেত। ইলিগাল কনস্ট্রাকশন করেছে, সব ইলিগাল কনস্ট্রাকশনের এগেইনস্টে যেমন ব্যবস্থা নেওয়া হয়, এটার এগেইনস্টে ব্যবস্থা নেওয়া হয়েছে। পারমিশন কিছু ছিল কিনা আমার জানা নেই। আমরা যতটা পারবো আজকে ভাঙবো, আস্তে আস্তে করে চলবে, একদম ওপর থেকে, টপ ফ্লোর থেকে। ওদের যত পর্যন্ত অথরাইজড আছে, যতটুকু পারমিশন নিচ্ছে, স্যাংশন নিচ্ছে, সেটুকুই থাকবে, বাকিটা আনঅথরাইজড। ল অ্যান্ড অর্ডার ডিউটির কাজ, পুলিশ রয়েছে, অসুবিধা কিছু নেই। আর জগদ্দলে বাড়ি ভেঙে মৃত্যু একজনের। জগদ্দলে এই রকমই দুর্ঘটনা ঘটলো, বাড়ি ভেঙে পড়লো একেবারে। জগদ্দলে বাড়ি ভেঙে মৃত্যু, চাপা পড়ে মহিলার মৃত্যু, গুরুতর আহত আরো এক। কিভাবে বাড়ি ভাঙলো তা খতিয়ে দেখা হচ্ছে। একটা লোক ঘায়ল হয়ে গেছে, একটা মৃত্যু হয়ে গেছে। একজন মরে গেছে। হ্যাঁ, মহিলা ডেথ করে গেছে। ওখানে আমি ঘুমিয়েছিল, এখন আমাকে খবর পেয়ে গেছি এইদিকে বিল্ডিং ভেঙে গিয়েছে। হ্যাঁ, ফায়ার ব্রিগেড এসেছিল, সব করে ভালো করে দেখে গিয়েছিল, সব দেখে নিয়েছে, প্রশাসন भी এসেছে, সব দেখে নিয়েছে ভালো করে। রানা খাতুন আর তার সঙ্গে অফজল ভাই বোন ওইখানে ঘুমিয়েছিল। আর তার একটা পুরনো বাড়ি, তার উপরেও একটা ঘর ছিল।
ওই পুরনো বাড়িটা ঘরটা ভেঙে দেওয়ালটা ভেঙে পড়েছে। পড়ার পরে ছেলে যেইভাবে হোক বেরিয়ে গেছে, আর মেয়েটা ওইখানে চেপে মারা গেছে। ওই এলাকাতে আরও অনেক এইরকম বাড়ি আছে, সেগুলো হ্যাঁ, সেইগুলো চিহ্নিত করা হচ্ছে। চেয়ারম্যান সাহেব, আমাদের ভাটপাড়া মিউনিসিপ্যালিটি ইঞ্জিনিয়ার, তাকে নোটিশ করা হচ্ছে, ভাই এইগুলো বাড়িগুলো ঠিকঠাক করে করা হোক। অনলাইনে প্রতারণার ফাঁদ পাতা আছে ভুবনে, এটা মনে রাখবেন, সতর্ক থাকুন। দেখুন, জলপাইগুড়ির এক ব্যক্তি নিজের স্ত্রীর জন্য উপহার কিনতে গিয়ে প্রতারণার শিকার হলেন। 1 লক্ষ টাকা চলে গেল, 1 লক্ষ টাকা চলে গেল জলপাইগুড়ির এই ব্যক্তির। স্ত্রীর উপহার কিনেও প্রতারিত। কথা বলবো প্রতিনিধি শান্তনুর সঙ্গে। এই ব্যক্তি কি কেনার চেষ্টা করেছিলেন, অনলাইনে প্রতারিত হলেন কিভাবে, পুলিশ কি সেই টাকা উদ্ধার করা সম্ভব, কি বলছে? সাইবার ক্রাইম বিভাগ কিন্তু ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং সাইবার বিশেষজ্ঞরা যেটা বলছেন এটা একটা পরিকল্পিত পরিকল্পনা। কারণ হচ্ছে তাদেরকে এই তাদের মধ্যে পা দেওয়ার জন্য কিন্তু তাদের উপহারের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছিল এবং সেই কারণেই কিন্তু তাকে 4টির জায়গায় 1টি উপহার পাঠানো হয়েছিল এবং তারপর সে যখন যোগাযোগ করে তারপর তাকে একটি অ্যাপস ডাউনলোড করতে বলে। সেই অ্যাপস ডাউনলোড করতে কিন্তু একে একে 1 লক্ষ টাকা, 1,06,000 টাকা কিন্তু সে একেবারেই তার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়। পুলিশের বক্তব্য একেবারেই যেই প্রতারণা চক্র যেভাবে ফাঁদ পাতে, ঠিক এইরকম ভাবে অনেক ব্যক্তির টাকা চলে গেছে। লক্ষ লক্ষ টাকা অ্যাপ ডাউনলোড করতে বলা মানেই একেবারে প্রতারণার ফাঁদে পা দিয়ে দেওয়া। এটা 4টা মাল আসার কথা ছিল, সেই জায়গাটায় 1টা মাল আসাতে আমি টোল ফ্রিতে ফোন করি। তখনকার ধরে হচ্ছে একজন আননোন একজন নম্বর। তখনকার ওরা আমাকে বলে যে হোয়াটসঅ্যাপ নম্বর দেয়, হোয়াটসঅ্যাপে ফোন করে নিয়ে বলে একটা অ্যাপ দিচ্ছি, ওইটা ডাউনলোড করে। ওই অ্যাপটা ডাউনলোড করার পরে তখনকার আমার মোবাইলটা কিছুক্ষণের জন্য ব্ল্যাঙ্ক স্ক্রিন করে দিয়ে আমার জিপে থেকে টাকাটা কেটে নেয়। কত টাকা নেন? 1,06,000 টাকা। তারপরে এসে থানায় ডায়েরি করলাম। অনলাইনে কি ব্লক করেছে? অনলাইনে ওইটা করে দিয়ে আর থানায় ডায়েরি করলাম।